গল্পের নাম ঘসেটি বেগমের গুপ্তকক্ষ। লিখেছেন শিখর চক্রবর্তী। প্রথমেই বলে নিই, ঐতিহাসিক কিছু স্থান কালপাত্র ছাড়া গল্পের বাকি অংশ নিছকই কল্পনাপ্রসূত। কোনো ভাবাবেগে আঘাত বা কাকতালীয় মিল পাওয়া গেলে ক্ষমাপ্রার্থী। এই যে দেখছেন অপরূপ সুন্দর ঝিল, এই হলো মুর্শিদাবাদের সেরা আকর্ষণ মতিঝিল। এই ঝিল সম্পূর্ণ ইউ আকৃতির। অপর প্রান্তে দেখা যাচ্ছে যে অনিন্দ সুন্দর প্রাসাদ। এই হলো ঘসেটি বেগম ও তার স্বামী নওয়াজিজ মোহাম্মদ খানের প্রাসাদ। ঘসেটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খানের বড় মেয়ে। আমরা চারজন অবাক হয়ে শুনছিলাম গিয়াসউদ্দিনের বর্ণনা, আর চোখ ভরে উপভোগ করছিলাম ইতিহাসের সাক্ষী এইসব স্থাপত্য ও নিদর্শন। গিয়াসউদ্দিন সরকারি গাইড। আমাদের চারজনের টিমে, মানে আমি, আমার স্ত্রী, আমার 7 বছর বয়সী ছেলে আর এক বিদেশি স্কটল্যান্ড নিবাসী জেমসের সঙ্গে আমার পরিচয় আমাদের সম্রাট হোটেলে। গতকাল ব্রেকফাস্ট করে বাইরের লনে হাঁটতে হাঁটতে সিগারেট খাচ্ছিলাম, তখনই গায়ে পড়ে আলাপ করেছিল জেমস। আমার থেকে সিগারেট চেয়ে খেয়েছিল। বাংলা মোটামুটি বুঝতে পারলো, বলতে বিশেষ পারে না। বলেছিল এখানে কোনো দোভাষীর কাছে নাকি কদিন লেগে থেকে বাংলা বোঝাটা মোটামুটি আয়ত্ত করেছে। ইন্ডিয়াতে, বিশেষ করে পশ্চিমবাংলায় বেশ কিছুদিন ধরেই ঘুরছে নানা ট্যুরিস্ট স্পটে। মুর্শিদাবাদ দিয়েও ট্যুর শেষ, আমাদের সঙ্গে লেগে পড়েছে ঘুরতে। একটা নোটবুক নিয়ে ঘুরছে, খুব মন দিয়ে গাইডের লেকচার শুনছে, নোট করছে, পটাপট ক্যামেরা বার করে ফটো তুলছে। নবাবের জামাই হলো নওয়াজিস খানের নবাবি চাল কিছু কম ছিল না। বেগমের 1300 একর ভূসম্পত্তি, ঝিলের জলে আমদানি করা সোনালি মুক্তোর চাষ। বলে চলেছেন গিয়াসউদ্দিন। এ রমরমা ছিল নওয়াজিজের মৃত্যুর পরেও। ঘসেটি বেগম অত্যন্ত বুদ্ধিমতী এবং উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন। সিরাজের নবাবী প্রাপ্তিতে মুষড়ে পড়েন এবং তখন থেকেই শুরু হয় সিরাজের বিরুদ্ধে চক্রান্ত, মির্জাফরকে সঙ্গী করে। নিজের তহসিলের দাপটের সঙ্গে শাসন করলেও ভালোই জানতেন সিরাজের ঘোর কাটলেই বিপদটা ঝাঁপিয়ে পড়বে তার দিক থেকেই। তাই নিজের প্রাসাদকে বেশ দুর্ভেদ্য করেই বানিয়েছিলেন। আশা মতোই সিরাজ সত্য উপলব্ধির পরই রাগের চোটে আক্রমণ করে বসলেন ঘসেটি বেগমের প্রাসাদ। মির্জাফরের কল্যাণে এ তথ্য আগেই জেনেছিলেন ঘসেটি, তাই আত্মরক্ষায় সমর্থ হন। গৃহবন্দী হলেও সিরাজকে ফিরতে হয় ফাঁকা হাতে। তখনকার স্বাভাবিক রীতি অনুযায়ী নিচু পদের সেনারা যুদ্ধজয়ের পর অবাধে লুঠোতরাজ চালাতো। কিন্তু অদ্ভুতভাবে এই বিশাল ভূসম্পত্তি ও মুক্ত ব্যবসায়ী এই নবাবজাদের কোঠি থেকে একরকম খালি হাতেই ফিরতে হয় তাদের। এই প্রসঙ্গে এবার আপনাদের দেখাই এই জিনিসটা। এই বলে গিয়াসউদ্দিন মতিঝিলের দিক থেকে চোখ ফিরিয়ে হাঁটা দিলেন পেছন দিকে। আমরাও তাকে অনুসরণ করলাম একরাশ কৌতূহল নিয়ে। কিছু দূরে সে দাঁড়ালেন এক বিরাট চারকোনা ঘরের সামনে। ঘর না বলে এটাকে অবশ্য স্তূপ বলাই ভালো। ঘরের মতো এর না আছে কোনো দরজা, জানালা, ঘুলঘুলি বা কোনো ছিদ্র। হঠাৎ দেখলে একেবারেই নিরেট মনে হবে। জায়গায় জায়গায় পলেস্তারা খসে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। কালের নিয়মে ক্ষয় পেয়ে সেই ইট গুঁড়ো গুঁড়ো লাল ধুলো ছড়িয়েছে, কিন্তু মূল গঠন অবিকৃত। এই হলো ঘসেটি বেগমের গুপ্তকক্ষ। কেন, কী উদ্দেশ্যে এটা তিনি বানিয়েছিলেন জানা যায় না। ইতিহাস এ ব্যাপারে নিরুত্তর। এটি আদৌ কোনো ঘর কিনা তাও বোঝা যায় না। চারদিকে ঘুরেও কোনো গুপ্ত দরজা বা জানালা খুঁজে পাওয়া যায়নি। কোম্পানি ঘসেটি বেগমের প্রাসাদ দখল নেওয়ার পর ক্লাইভের নির্দেশে এক সৈনিক এই ঘর ভাঙার জন্য কামান দাগেন। তাতে একদিকের দেওয়ালে একটা ক্ষত তৈরি হয়, কিন্তু তাতে রহস্যের কিছুই কিনারা হয় না। আসলে জনশ্রুতি ছিল ঘসেটি তার সমস্ত ধনসম্পত্তি সিরাজের আক্রমণের আগেই এখানে এই গুপ্তকক্ষে নিরাপদে সরিয়ে ফেলেছিলেন। সিরাজ একসময় নওয়াজিজকে এক মহামূল্য রত্নখচিত তরবারি উপহার দিয়েছিলেন, সেটাও আর কোনো দিন পাওয়া যায়নি। এসবই হয়তো এই গুপ্তকক্ষে সযত্নে রক্ষিত আছে। মতিঝিলের ওপারে প্রাসাদের থেকে কোনো গুপ্ত সরঙ্গ ঝিলের তলা দিয়েই গুপ্তকক্ষে এসে উঠেছে, যদিও কোম্পানির সেনা তন্ন তন্ন করে খুঁজেও এরকম কোনো সুরঙ্গের হদিশ করতে পারেনি। আমরা শুনতে শুনতে রোমাঞ্চিত হয়ে উঠছি। জেমসকে দেখলাম যতটা বুঝেছে তার চোখ বিস্ফারিত হয়ে উঠেছে। একবার আমাকে বলল, প্লিজ রিপিট দ্য স্টোরি। আমি আবার একবার সংক্ষেপে গল্পটা বললাম। জেমস অত্যন্ত মনোযোগী ছাত্রের মতো খসখস করে নোটবুকে লিখে নিল। এই গল্পের সঙ্গে কিছুটা অলৌকিক রহস্যও লুকিয়ে আছে।
গিয়াসুদ্দিন এর গলা শুনে আমরা আবার ঘুরে তাকালাম তার দিকে। ওই যে সাহেব এই ঘরে গুপ্তকক্ষ লক্ষ্য করে কামান দেখেছিলেন, তিনি তারপরেই মুখে রক্ত উঠে মারা যান। সেই থেকেই স্থপত্যের ক্ষতির চিন্তা কেউ করে না। লোকে বলে বেগম সাহেবা আজও এই ঘর তার ধনসম্পত্তি পাহারা দিয়ে চলেছেন। মির্জাফরের ছেলে মিরনের চক্রান্তে বুড়িগঙ্গার জলে তাকে ডুবিয়ে মারা হয়েছিল। বেগম তার জানের প্রাণের চেয়ে প্রিয় এ ধনসম্পদ তিনি রূহ হয়ে আগলে আছেন। যে এই ঘরের ক্ষতি করবে তার জান নিয়ে টানাটানি হবে। লোকে বলে এখনও এইসব আত্মারা ঘোরাফেরা করে এখানে গভীর রাতে। বেগম যান কেঁদে কেঁদে ঘুরে বেড়ান এই মতিঝিল গুপ্তঘরের আশেপাশে। আমাদের মুসলমান ভাইরা সন্ধ্যার পর এখানে কেউ আসে না। জ্যোৎস্না রাতে এই চত্বর চাঁদের আলোয় ভেসে যায়, দূর থেকে এক মায়াবী নগরীর মতো দেখায়। ছায়ায় আপছায়া কত কিছু দৃষ্টিভ্রম হয়। ইনশাল্লাহ। গিয়াসুদ্দিন খানিক আবেগপ্রবণ হয়ে গেছিল, এবার চুপ করল। এবার জেমসের দিকে তাকিয়ে দেখি তার চোখ কেমন অদ্ভুত জল জল করছে। চোখ বিস্ফারিত, উত্তেজনায় মুখের পেশি শক্ত হয়ে উঠেছে। আমি একটু অবাক হলাম। পাকরাশি, তুমি কি আমাকে কোম্পানি দেবে আজ রাতে? আমি আবার একবার ওই গুপ্তকক্ষ ভালো করে দেখতে চাই। আজই রাতে। কাল আমার ফ্লাইট, সকালেই হোটেল ছেড়ে দেব। তুমি সঙ্গে থাকলে আমার একটু হেল্প হবে। আমাকে অবাক করে ইংরেজি বাংলা মিশিয়ে এসব বলল জেমস। তুমি কি পাগল হয়েছ? শুনলে না রাতের এসব বিপদের কথা? মাথা খারাপ হয়েছে তোমার? আমি এসবের মধ্যে নেই। তোমাকেও বলছি, এসব চিন্তা মাথা থেকে বার করো, বললাম আমি। জেমস খানিক রাগত চোখে আমার দিকে তাকিয়ে তারপর হো হো করে হেসে উঠল। ডু ইউ বিলিভ দোজ ননসেন্স? আরে বোঝো না কেন? লোকজনকে এসব ট্রেজার থেকে দূরে রাখতেই এসব রিউমার। আর ইউ ম্যাড? বেগম কি যেন নাম? শি উইল বি ওয়ান্ডারিং হিয়ার অ্যাট নাইট আফটার 200 ইয়ার্স অফ হার ডেথ। মারা যাওয়ার 200 বছর পর বেগম পাহারা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন? তোমরা ইন্ডিয়ান পিপিল ফুল অফ দিস ঘোস্ট আইটেমস। জাতের বদনাম শুনে আমার খুব রাগ হচ্ছিল। বললাম, ব্যাপারটা শুধু সেটা নয়, এটা এখানকার মানুষের একটা সেন্টিমেন্ট। তাছাড়া এখানে অন্য বিপদও তো থাকতেই পারে। নির্জনতার সুযোগে অনেক অসামাজিক কাজও তো হতে পারে। জেমস মৃদু হেসে পকেট থেকে একটা ছোট্ট যন্ত্র বার করে দেখালো। বিকেলের আলোয় চকচক করে উঠল। ফর মাই সেফটি অ্যান্ড দিস ওয়ান ইজ ফর ঘোস্ট অ্যাটাক। হাসতে হাসতে বুকের কাছে হাত দিয়ে একটা কালো কাঠ সুতোয় মাথায় একটা জিনিস দেখালো। একটা শুকিয়ে পাখে গুটিয়ে যাওয়া নখ। কিসের জানি না, আমার গা গুলিয়ে উঠল। এটা আমাকে দিয়েছিল আগ্রার এক মাজারের ফকির। বলেছিল, আই হ্যাভ সাম ডেঞ্জার অ্যাহেড, এটা আমাকে প্রোটেক্ট করবে। আমি যে আর কি বলবো ভেবে পেলাম না। বিদেশি গোয়ার যুবকের মাথায় জেদ চেপেছে, একে আটকানো আমার সাধ্য নেই, এটুকু বেশ বুঝলাম। অ্যান্ড আই হ্যাভ সাম মোর প্ল্যান। যাই হোক, আমাকে একবার বাজারে যেতে হবে, কিছু কেনাকাটা আছে। দেন সি ইউ এগেন সামডে। কাল হয়তো তোমার সঙ্গে আর দেখা হবে না। তোমার ঠিকানা আমার নেওয়া আছে, দেশে ফিরে যোগাযোগ করব। নাও উইশ মি গুড লাক, বলল জেমস। আমি হতভম্বের মতো উইশ করে বিদায় নিলাম। কী যে করতে চলেছে কিছুই বুঝলাম না। পরদিন আমাদেরও দুপুরে ফেরা, গোছগাছ করতে হবে। এসব মন থেকে ঝেড়ে ফেলে সেসব প্রস্তুতি শুরু করলাম। পরদিন সকালে নিচের ডাইনিং হলে ব্রেকফাস্ট করে উঠে আসতে আসতে কাউন্টার থেকে ম্যানেজার বশির আলম ডাকলেন। আপনার জন্য একটা মেসেজ আছে সব। আজ ভোরে জেমস সাহেব চেক আউট করে গেলেন। সারা রাত কোথায় ছিলেন জানি না, ভোরে এসে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে গেলেন। এই চিঠিটা দিয়ে গেছেন, আপনাকে দিতে বলে গেছেন। তড়িঘড়ি করে লেখা সংক্ষিপ্ত কয়েক লাইনের চিঠি, ইংরেজিতে লেখা। আমি আবার ডাইনিং টেবিলে একটা চেয়ার টেনে বসে পড়তে শুরু করলাম। বাংলায় তর্জমা করলে এরকম দাঁড়ায়, ডিয়ার পাকরাশি, তোমার সঙ্গে আর কোনো দিন দেখা হবে কি না জানি না। কদিন তোমার সঙ্গে থেকে ভালো লেগেছে, তাই যাবার সময় শেষ কয়েক ঘন্টার অ্যাডভেঞ্চার তোমাকে সংক্ষেপে লিখলাম। হাত চিঠি বলে বিস্তারিত লেখা যাবে না, আভাসটুকু দিলাম। দেশে ফিরে ডিটেলে চিঠি লিখে জানাবো। তুমি নিশ্চয়ই ম্যানেজারের কাছে শুনে নিয়েছো আমি রাতে হোটেলে ছিলাম না। ঠিকই শুনেছ। আমি তোমাদের বারণ সত্ত্বেও মতিঝিল গেছিলাম। আমার উদ্দেশ্য ছিল ওই গুপ্তকক্ষের রহস্য উদ্ঘাটন। আমি দিনের বেলা একবার ওটার চারপাশে ঘুরে একটা দুর্বল জায়গা লক্ষ্য করেছিলাম।
বাজার থেকে কিছু যন্ত্রপাতি কিনে নিলাম। আমি হতাশ হইনি। গিয়াসউদ্দিনের গল্পও মিথ্যে নয়। রাতে যারা আসেন তাদের দেখাও পেয়েছি। আরও যা চাইছিলাম অমূল্য কিছু, তাও পেয়েছি। আমি এক কথায় সফল। আক্ষেপ একটাই, তোমাকে দেখেই যেতে পারলাম না। আর এর বেশি কিছু এখন বলতে পারছি না। আজই কলকাতা ফিরে দিল্লি, কাল ভোরে দিল্লি থেকে ফ্লাইট। বিদায় বন্ধু, জেমস হিগিন্স। আমি চিঠি পড়ে খানিকক্ষণ স্থান হয়ে বসে রইলাম। আগাগোড়া রহস্যময় এই চিঠির বক্তব্য কী পেয়েছে, কাদের দেখা পেয়েছে কিছুই বুঝতে পারলাম না। বিস্তারিত চিঠি পাওয়ার আগে কিছু বোঝার চেষ্টা বৃথা, সেটা অন্তত বুঝলাম। তবে এরপর ঘসেটি বেগমের গুপ্তকক্ষ আর একবার চোখে দেখার খুব ইচ্ছে হচ্ছিল। এতক্ষণে নিশ্চয়ই হৈ হৈ পড়ে গেছে সেখানে। ঘরে গিয়ে স্ত্রীকে একটা বাইরের কাজের অজুহাত দিয়ে বেরিয়ে পড়লাম মতিঝিলের দিকে। খুব অবাক হলাম। কোথাও কোনো চাঞ্চল্য অস্বাভাবিকতা চোখে পড়ল না। নিত্যদিনের স্বাভাবিক দর্শনার্থীদের হালকা আনাগোনা দিয়েই শুরু হয়েছে দিনটা। সোজা চলে গেলাম ঘসেটি বেগমের গুপ্তকক্ষ লক্ষ্য করে। আজ আর অন্য কোনো স্থাপত্য আমাকে টানছে না। আমার পাখির চোখ ওই গুপ্তকক্ষ। জেমস কি করে গেছে, কিভাবে সেটা সম্ভব হলো? অসীম কৌতূহল নিয়ে দুরু দুরু বক্ষে আমি গিয়ে দাঁড়ালাম সেই অত্যাচার্য সৌধের সামনে। আপাতভাবে কোনো পরিবর্তন চোখে পড়ল না। সামনে খানিকটা ইট সুরকি ভাঙা গর্ত, যা তৈরি হয়েছিল কামানের গোলার আঘাতে। কালও এমনটাই দেখেছিলাম। এবার পাশ দিয়ে ঘুরে পেছনের দিকে চলে গেলাম। প্রতিটা ইট সযত্নে পর্যবেক্ষণ করতে করতে এগোচ্ছি। কোথাও কোনো অস্বাভাবিকতা চোখে পড়ল না। প্রায় হতাশ হয়ে যখন হাল ছেড়ে দিয়ে ভাবছি পুরোটাই একটা প্র্যাকটিক্যাল জোক ছাড়া আর কিছুই নয়, তখনই চোখে পড়ল ব্যাপারটা। একটা গুল্ম জাতীয় গাছের আড়ালে কক্ষের দেওয়ালে কিছু ইটের গায়ে যেন টাটকা খত। প্রায় ঝাঁপিয়ে পড়লাম সেখানে। এদিকটা একটু উল্টো দিক, কোনো দর্শনার্থীদের ভিড় নেই। বেশ কিছুক্ষণ পরীক্ষা করে নিশ্চিত হলাম শাবল জাতীয় কিছু দিয়ে আঘাত করে তৈরি করা হয়েছে টাটকা এ খত। কিন্তু এ দিয়ে কোনো মানুষের ভেতরে ঢোকার কোনো সম্ভাবনা নেই। যে গর্ত তৈরি হয়েছে তাও নিতান্তই অগভীর বলেই মনে হচ্ছে। পকেটে টর্চ ছিল। গর্তের ভিতর আলো ফেলতেই চমকে উঠলাম। সারা শরীর দিয়ে একটা শিরশিরানি বয়ে গেল। গর্তটা অসম্পূর্ণ। বন্ধ মুখের গায়ে ঝুলে আছে একটা অতি চেনা জিনিস, একটা শুকনো পাকানো নখ। অদ্ভুতভাবে তার সঙ্গে বাঁধা কালো সুতোর সামান্যই দেখা যাচ্ছে লেগে থাকতে। ইষ্টনাম জপ করে হাত ঢুকে নখটাকে দু আঙুলে ধরে টানতেই আটকালো। তার পেছনের সুতো চলে গেছে ইঁটের গাঁথনির গভীরে। যেন সে সুতো শুদ্ধ কেউ ইঁট গেঁথে দিয়েছে। গাঁথনির অন্তঃস্থল থেকে কেউ যেন টেনে ধরে আছে সুতোর অপর প্রান্ত। আমার হাত থরথর করে কেঁপে উঠল। অসম্ভব বিস্ময়ে আঙুলে সাপে কামড়ানোর মতো বিদ্যুৎ স্পর্শে ছিটকে বার করে আনলাম হাত। আর পেছনে ফিরে তাকানোর সাহস ছিল না এ অসম্ভব অতিপ্রাকৃত ঘটনার পর। কি করে যে হোটেলে ফিরেছিলাম আমার মনে পড়ে না এখন। এ ঘটনার পর বাড়ি ফিরে এসেও ঘোর পুরো কাটতে সময় নিয়েছিল। ঘুমের মধ্যেও আঁতকে উঠতাম। চোখে ভাসত আগ্রার ফকিরের দেওয়া সেই তাবিজ, যাতে কালো সুতোয় বাঁধা শুকনো নখ। জেমস গলায় ঝুলিয়ে রেখেছিল ফাঁড়া কাটানোর জন্য। ফকির বলেছিল সামনে বিপদ। সেটা জেমসের গলা থেকে খুলে গেল কিভাবে? তাহলে কি তারপর জেমস অরক্ষিত? সবচেয়ে আশ্চর্য, 200 বছরের বেশি আগেকার বানানো ইট সুরকির গাঁথনির ভেতরে কি করে চাপা পড়ে রইল সেই 20 শতকের তাবিজ? এসব প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। এর উত্তর একমাত্র দিতে পারত জেমস নিজেই। তার চিঠির আশায় বসে থাকা ছাড়া আর উপায় কী? সুদূর এডিনবরা থেকে সে চিঠি কতদিনে জাহাজে বা প্লেনে চেপে আসবে তার কি ঠিক আছে? 20 শতকের 80-র দশকে কোথায় এত ফোন, বৈদ্যুতিক মাধ্যম? শুধু খবরের কাগজেই বাইরের জগৎ। অগত্যা চিঠির অপেক্ষা করা ছাড়া গতি নাই। তবে একটা ধারণা তৈরি হচ্ছিল ধীরে ধীরে। তাবিজের রহস্য যাই হোক, জেমসের ওসব দাবি সব মিথ্যা। গুপ্তকক্ষে ঢোকার মতো কোনো চিহ্ন আমি দেখিনি। আস্তে আস্তে সময়ের প্রলেপ পরে এই ঘটনা আবছা হয়ে গেল। রোজকার হাজার জাগতিক সমস্যার মধ্যে এসব আধিভৌতিক আধিদৈবিক ঘটনা বেশি দিন ভেসে থাকে না। ক্রমে জেমস পর্ব মন থেকে মুছে গেল। বহুদিন পর একবার পুরনো খবরের কাগজ বার করে বেচতে গিয়ে কাকতালীয়ভাবে একটা ভেতরের পাতা ছোট খবরের দিকে নজর পড়ে গেল।
দিল্লি থেকে এডিনবরাগামী একটি যাত্রীবাহী বিমান যান্ত্রিক গোলযোগের জন্য গ্রিসের কাছে এজিয়ান সাগরের একটি দুর্গম দ্বীপে ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। বিমানটি প্রায় ধ্বংস হয়ে গেলেও অদ্ভুতভাবে যাত্রীরা কম বেশি আহত হলেও নিহত কেউ হয়নি। উদ্ধার করা গেছে সকল যাত্রী ও কর্মীদের। আশ্চর্যজনক হলো বিমানের 2 যাত্রীর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এর পরের অংশটা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। নিখোঁজ এক যাত্রী স্কটল্যান্ড নিবাসী যুবক জেমস হিগিন্স। জানা যায় তিনি বেশ কিছুদিন ভারত ভ্রমণে ছিলেন। উল্লেখ থাকে তার পূর্বপুরুষ ফিলিপ হিগিন্স এককালে লর্ড ক্লাইভের সেনাদলে ভারতে নিযুক্ত ছিলেন গোলন্দাজ হিসেবে। গোলা ছুঁড়তে গিয়ে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার মৃত্যু ঘিরে কিছু গুজবও প্রচারে আছে। আমি স্তম্ভিত হলাম। তার মানে জেমস ছিল সেই সাহেবের উত্তরসূরি যে ঘসেটি বেগমের গুপ্তকক্ষ লক্ষ্য করে গোলা ছুঁড়ে প্রাণ হারায়। আরও লেখা হয়েছে বিমানের লাগেজ উদ্ধারের পর জেমসের ব্যাগ থেকে একটি বহু প্রাচীন বিবর্ণ চামড়ার তরবারির খাপ উদ্ধার করা হয়। তরবারিটি অবশ্য পাওয়া যায়নি। লেগে থাকা ধুলো নমুনা থেকে আন্দাজ করা হচ্ছে এটি কোনো পুরাতাত্ত্বিক নিদর্শন হতে পারে। ওই ব্যক্তি কোনো পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে। পরের অংশটি সরাসরি জেমসের অন্তর্ধানের সঙ্গে যুক্ত কিনা জানি না, তবে পড়ার পর থেকে আমার একটা শিরশিরানি অনুভূতি হচ্ছিল। জেমসের পাশের সিটে থাকা এক ভদ্রমহিলারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার নাম বেগম মেহেরুন্নেসা। আমার হঠাৎ মনে পড়ে গেছিল ঘসেটি বেগমের আসল নাম ছিল মেহেরুন্নেসা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।